জিপিএইচ ইস্পাত নিবেদিত। প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী এবং বাংলাদেশে এই যে এর বিস্তার এবং তার প্রভাব, আর এই প্রভাবে অন্যান্য কি খাত প্রভাবিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই সরাসরি অনুষ্ঠানে আলোচনা করব। আর আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া রয়েছেন ডাক্তার ABM আবু হানিফ, তিনি গাইবান্ধার সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। আর দেশের বাইরে থেকে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, ইন্টারনাল মেডিসিন, ইফিসিয়েন্ট মেডিকেল কেয়ার, যুক্তরাষ্ট্র। আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মূলত আমি আজকের এই আলোচনাটি শুরু করতে চাই কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনাকে দিয়ে। আমরা আজকেই যে বিষয়টি জানতে পারলাম যে করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও পাট গবেষণা ইনস্টিটিউট থেকে, এবং সেটি আপনার নেতৃত্বে আপনার নির্দেশনায় হয়েছে। আসলে সেই জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই ভাইরাসের কি পরিবর্তন কিংবা কি তথ্য আপনি জানতে পেরেছেন, আপনাকে জানানো হয়েছে? আপনি নিজেও একজন কৃষি বিজ্ঞানী। আমি জিনোম গুলো হলো কি, যে RNA এর ইগুলো সিকোয়েন্স গুলো বের করা। যেমন আমার এই চুলের রং কালো, এটা কেন কালো? এই যে জিনের এই সিকোয়েন্স গুলোর উপরে নির্ভর করে, এক একটা জিন এক এক রকম। এই ভাইরাসের জিনটা কেমন তারা বলছে, আমি যে তথ্যটা পেয়েছি, জিনোম গুলো বেশ মূলগুলোতে তেমন তফাৎ নাই লেন্থ গুলো, কিন্তু কিছু কিছু চেঞ্জ আছে। তাতে বোঝা যাচ্ছে যে এগুলা মিউটেশন হচ্ছে এবং বেশ একটা থেকে আরেকটা ভ্যারি করে। তো আমাদের দেশের চিকিৎসার জন্য আমরা যদি আমাদের আরো কয়েকটি প্রতিষ্ঠান করেছে, আপনারা শুনেছেন 2টি প্রতিষ্ঠান, তো কাজে আমরা করলে এগুলোর উপরে চিকিৎসার ক্ষেত্রে এটা সহায়ক হবে আর কি। আমাদের জিনগুলো জানলে ওষুধ আবিষ্কার, ওষুধের ব্যবহার, এগুলোর ক্ষেত্রে। তো কৃষিমন্ত্রী জি মাননীয় কৃষিমন্ত্রী, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। সেই বিষয়টি হচ্ছে যে আমরা জানি যে করোনার দুর্যোগে খাদ্য সংকটের একটি চ্যালেঞ্জ বৈশ্বিকভাবেই আশঙ্কা করা হচ্ছিল, এবং বাংলাদেশ সেই খাদ্য সংকট মোকাবেলায় বেশ জোরে সোরেই পদক্ষেপ নিয়েছে, হাওরের ধান কাটা থেকে শুরু করে। তবে সাম্প্রতিক গতকালকেই যে ঘূর্ণিঝড় উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে, সেই ক্ষেত্রে এটি আরেকটি নতুন দুর্যোগ এসে যুক্ত হয়েছে এই করোনার সাথে। তো সেই ক্ষেত্রে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনাদের কাছে কি তথ্য সর্বশেষ রয়েছে একটু জানতে চাচ্ছিলাম। না, আমরা জানি যে করোনা ভাইরাস কোভিড-19 সারা পৃথিবীতেই মহামারী রূপে দেখা দিয়েছে, এটা ভয়াবহ রূপ নিয়েছে এবং এটি আমরাও আক্রান্ত, আমাদের অনেক মানুষ সংক্রমিত হয়েছে এবং প্রতিদিন বাড়ছে, ট্রেন্ডটা এখনো বাড়ার দিকে। এ নিয়ে স্বাভাবিকভাবে আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছি, সারা জাতি একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রতিদিনই প্রায় কোনো না কোনো কর্মসূচি করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। এর 2টি দিক, একটি হলো জীবন বাঁচানো, এই সংক্রমণ থেকে মানুষকে বাঁচানো, মানুষকে রক্ষা করা। দ্বিতীয়টি হলো মানুষের এই অসুখের কারণে জীবিকাও আজ হুমকির সম্মুখে। শিল্প কারখানা, দোকানপাট, পরিবহন সব বন্ধ হয়েছে। আপনারা জানেন অর্থনীতির ক্ষেত্রে একটা চরম স্থবিরতা এসেছে এবং অনেকেই আশঙ্কা করছেন যার ফলে সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট হবে, এমনকি কোনো দেশে দুর্ভিক্ষ হবে এবং দারিদ্র্যের সংখ্যাও বেড়ে যাবে। যেহেতু অনেকেরই এমপ্লয়মেন্ট নাই, ইনকাম জেনারেশনের সুযোগ নাই, কাজেই তাদেরকে সেটাও একটা বিরাট সমস্যা। এই প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানেন যে আমাদের দেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, আমরা সারা পৃথিবী থেকে খাদ্য আমদানি করতাম। ইনশাল্লাহ আমাদের গত কয়েক বছরে এই সরকার ক্ষমতায় আসার পরে কৃষিক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে, কৃষকদেরকে অনেক প্রণোদনা দিয়েছে, অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ফলশ্রুতিতে উৎপাদন বেড়ে আজকে আমরা
প্রধান খাদ্য যেটা দানা জাতীয় খাদ্য, ধান, গম এবং ভুট্টা, এটি মিলে আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের ধান উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণ না, কোনো কোনো বছর আমরা উদ্বৃত্ত। যদি আমাদের প্রকৃতি যদি ভালো থাকে এবং ফলনের জন্য যদি সহায়ক হয়, সেই বছর আমরা বেশ উদ্বৃত্ত ফলন পাই। গত বছর আমাদের বোরোতে উদ্বৃত্ত ছিল। গত আমনেতেও আমরা যা টার্গেট করেছিলাম, টার্গেটের চেয়ে প্রায় 8-10 লক্ষ টন ধান আমরা বেশি উৎপাদন করেছি। এই বুড়োর জন্য আমাদের বিরাট প্রস্তুতি ছিল। বুড়ো আপনি জানেন যে এটা ট্রান্সপ্লান্টেশন, লাগানো শুরু হয়, রোয়া লাগানো শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়। 16ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ডিএপিপির দাম, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সার যেটার মধ্যে ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে, সেটির দাম ছিল 25 টাকা কেজি। সেটা কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 16ই ডিসেম্বর থেকে, আমাদের বিজয় দিবসের দিন থেকে 16 টাকা করেছেন মাত্র। এবং এর ফলে হয়েছে কি, কৃষকরা খুব অনুপম মানে ব্যালেন্স সার ব্যবহার করেছে। যে পরিমাণ সার দেওয়া দরকার অনেক সময় তারা দিতে পারে না, অর্থের অভাবে নানান। আপনারা জানেন যে ধান উৎপাদনের জন্য, ফসল উৎপাদনের জন্য কৃষকরা তাদের সর্বস্ব বিনিয়োগ করে, শেষ করিটিও বিনিয়োগ করে, স্ত্রীর গয়না অনেক সময় বিক্রি করে, গরু বিক্রি করে দেয়, গাভী বিক্রি করে দেয়। জি, মাননীয় কৃষিমন্ত্রী, আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। মাননীয় কৃষিমন্ত্রী, যে আমরা ইতিমধ্যেই জানি যে ধান উৎপাদনে কিংবা সরকারের যেসব পদক্ষেপ রয়েছে, ধান উৎপাদনে বাংলাদেশ 4র্থ অবস্থান থেকে 3য় অবস্থানে উঠে আসছে, ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে। নিশ্চয়ই এটি একটি সুখকর খবর। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আমফান যেটি গতকাল উপকূলে আঘাত হানলো, সেই কারণে আসলে এই ফসলের উপর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই করোনাকালীন দুর্যোগে সেটি নিশ্চয়ই আরও একটি ভয়াবহ অবস্থা তৈরি করবে সেই উপকূলবাসীর জন্য। এটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা 15 তারিখে আমরা প্রথম খবর পাই। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দেন যে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, সেটি বাংলাদেশের বঙ্গোপসাগরের হয়ে বাংলাদেশে আঘাত করতে পারে। 15 তারিখ থেকেই আমাদের তৎপরতা শুরু হয়ে যায়। আমরা মাঠ পর্যায়ে, আমাদের একদম ইউনিয়ন পর্যায়ের যে কৃষি কর্মী রয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, তারপরে জেলা লেভেলের, উপজেলা লেভেলের কৃষি কর্মকর্তা, তাদেরকে সবাইকে নির্দেশ দেওয়া হয় যে খুব দ্রুততার সাথে ধানগুলো কেটে ফেলার জন্য। যে ধান পেকে গেছে সে ধান কোনো ক্রমে জমিতে রাখা যাবে না। তো অত্যন্ত খুশির খবর যে আমাদের খুলনা অঞ্চলের প্রায় 97% ধান কাটা হয়েছিল। তারপরে পটুয়াখালীতে আমাদের ধানের আবাদ খুবই কম, মাত্র 3200 তার মধ্যে 2700 হেক্টরই আমরা 2700 হেক্টর কেটেছি। বরিশাল ভোলাতে একটু সমস্যা হয়েছে, তাও প্রায় 87% বা প্রায় 90% মতো ধান কাটা হয়েছে। আর আপনারা জানেন যে ঝড়টা সুন্দরবনের উপর দিয়ে যশোর, ঝিনাইদহ, তারপরে রাজশাহী এলাকা দিয়ে দিনাজপুরের দিকে এটি এগিয়ে গিয়েছে। ধানের তেমন কোনো ক্ষতি হয় নাই, এটা আমি আপনাকে বলতে পারি। ধানগুলো মাটিতে লেটিয়ে পড়ছে বা শুয়ে পড়ছে, এটা ধান ঘর কাটা যাবে, চাষিরা ধান কেটে ঘরে তুলতে পারবে, তেমন কোনো ইনশাল্লাহ ক্ষতি হবে না। ক্ষতি হয়েছে কিছু শাকসবজি মাঠে ছিল সেটি, আর একটা হলো যেমন সাতক্ষীরা এলাকায় প্রায় 4,000-4,500 হেক্টর জমিতে আম ছিল, আম বাগান এবং আম চাষ, সেই আমের খুব ক্ষতি হয়েছে। প্রায় 60-70% আম সাতক্ষীরায় নষ্ট হয়েছে। 1,000 হেক্টরের আম বোধহয় পেরেছিল আর কি, তুলেছে, বাকিটা খুবই ক্ষতি হয়েছে। আর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে এটা 10-15% বা আরো কম ক্ষতি হয়েছে। রাজশাহীর মধ্যে আবার বাঘা। জি, মাননীয় কৃষিমন্ত্রী, এই বিষয়ে সম্মেলন করবো, সার্বিক রিপোর্ট দিব সঠিক তথ্য দিয়ে। বাঘা, পুটিয়া, তারপর চারঘাট, এই এলাকাগুলোতে একটু বেশি ক্ষতি হয়েছে। নওগাঁতে যা ক্ষতি হয়েছে এটা সহনীয়, 5-7%, 10% নিচে। দিনাজপুরে একটু বেশি হয়েছে, 10-15%। এক্সাক্ট তথ্যগুলো আমরা 4টার সময়। মাননীয় কৃষিমন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবারও কথা বলবো। আমি একটু অন্য দুজন অতিথি আছেন, তাদের কাছে একটু যেতে চাই। মাননীয় কৃষিমন্ত্রী, আপনার কাছে আমি আবারও আসবো। আমি দুজন অতিথির সাথে একটু যুক্ত। জি বলেন। উপকূলবর্তী এলাকায় কিছু আপনার উপকূলের যে বাঁধগুলো ভেঙে
লোনা পানি ঢুকেছে, তাতে করে জমির ক্ষতি হয়েছে, সেটাও কৃষির জন্য একটা বড় ক্ষতি। এই লোনা সরিয়ে আবার জমিকে আবার যোগ্য করা বেশ কঠিন। তো সার্বিকভাবে আমরা যেরকম মনে করেছিলাম সেরকম ক্ষতি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া, আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সব মিলিয়ে একটা মোটামুটি স্বস্তির জায়গায় না হলেও মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ভয়াবহ না, এটুকু আমি বলতে পারি। জি, নিশ্চয়ই এটি আমাদের জন্য অন্তত এই করোনাকালীন সময়ে কিছুটা হলো স্বস্তির খবর যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটি হয়নি। তো মানে কৃষিমন্ত্রী, আপনার সাথে আমি আবারও যুক্ত হব। আমি দুজন অতিথির সাথে একটু যুক্ত হতে চাই। আমাদের সাথে রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার রেজাউল হক। আপনার কাছে একটু যেতে চাই। আমরা মূলত এই অনুষ্ঠানটি শুরু করে থাকি দিনের যে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ সম্মেলন থাকে সেই খবরটি দিয়ে। তবে আজকে যেহেতু কৃষি মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা এসেছিল জেনোম সিকোয়েন্সিংয়ের বিষয়ে, সেই খবরটি দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করেছি। তবে বাংলাদেশের যে আজকের যে সর্বশেষ তথ্য সেটি হচ্ছে যে বাংলাদেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 22 জন করোনা আক্রান্ত হয়ে কোভিড-19 এবং মোট মৃত্যুর সংখ্যা 408। আর আজকে শনাক্ত হয়েছেন নতুন করে 1773 জন মানুষ, আর এ নিয়ে 28,511 জন মানুষ কোভিড-19 আক্রান্ত। এটি আজকের দিনের সর্বশেষ তথ্য। আমি জানি আপনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। করোনা ভাইরাসের সবচেয়ে তাণ্ডব যে দেশটিতে চালিয়েছে সেই দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সেখানে প্রায় 15 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 94,000-এরও বেশি, প্রায় 1 লাখ মানুষ। তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের এই চিত্রটিকে কিভাবে দেখছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আজকের করণীয় অনুষ্ঠানকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুপারভাইজার মেডিকেল পেসি অ্যান্ড এসিস্ট্যান্ট মেডিকেল কেয়ার ইন্টার্ন মেডিসিনের কর্মরত আছি। তো বাংলাদেশে যেভাবে সংখ্যায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কোভিড পেশেন্টের সংখ্যা, তো খুব শীঘ্রই আমার মনে হচ্ছে যে আরো সংখ্যা আরো বাড়বে। তো তো বাংলাদেশে যে সরকারের প্রথমের দিকে লকডাউন যে দিয়েছিল, আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু জনগণের সচেতনতা দরকার। শুধু সরকার একা নয়, সরকারের সাথে জনগণেরও সচেতনতা লাগবে। লকডাউন কে ঠিক মতো মানতে হবে। এখন অনেকে হয়তো বাংলাদেশে ছুটি পেয়েছে, ভ্যাকেশন, সবাই দেখতেছি গ্রামের দিকে চলে যাচ্ছে, অনেকে বেশি জায়গায় ভিড়, সবাই লকডাউনটা ভাবে মানছে না সবাই। সোশ্যাল, আমরা যেটা বলি 3টা জিনিস, সোশ্যাল ডিস্টেন্স, সেলফ কোয়ারেন্টাইন, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, এগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হবে সবাইকে। এটা জনগণের সচেতনতা সবচেয়ে বেশি দরকার এখানে। জি, ডাক্তার রেজাউল হক, আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমি একটু ডাক্তার আবু হানিফ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি। গাইবান্ধায় তো আমরা জেনেছিলাম যে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল, এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে কি অবস্থা গাইবান্ধার, এবং লকডাউনের কি অবস্থা চলছে সেখানে? আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আমাদের রংপুর বিভাগে কিন্তু প্রথমে গাইবান্ধা জেলাতেই আসলে করোনা রোগী শনাক্ত হয়। আমরা প্রথমে মার্চের 22 তারিখে আমেরিকা প্রবাসী এক মা এবং তার সন্তানের মাধ্যমে গাইবান্ধা জেলায় আসলে করোনা রোগী শনাক্ত হয়। তো সেখান থেকে আমরা আজ পর্যন্ত আমাদের সর্বশেষ করোনা রোগীর সংখ্যা গাইবান্ধা জেলায় শনাক্তকৃত 26 জন। এই 26 জনের মধ্যে ইতিমধ্যেই 22 জনের চিকিৎসা কমপ্লিট করে তারা সুস্থ অবস্থায় এখন বাড়িতে আছে। 3 জন এখন আমাদের চিকিৎসাধীন অবস্থায় আছে, একজন মৃত্যুবরণ করেছে, এটা রংপুর মেডিকেল কলেজে। তো আমরা যে কথাটা বলছিলেন আপনি, যে লকডাউনের যে কথাটা, এটা আমরা লকডাউন করার শুরুর দিকে কিছুটা রেসপন্স মানুষের কাছ থেকে আমাদের কাছে আসে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে, যেটা আমি একটু আগে ডক্টর রেজা কথা থেকে তিনিও বলছিলেন, যে আমরা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন তথ্য আমরা দিতে পারি। মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে মানুষকে রিচ করার চেষ্টা করেছি। শুরুর দিকে মানুষ কিছুটা রেসপন্স করেছে, এখনো রেসপন্স করছে তা না, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং বলতে যেটা বোঝায় যে বিনা জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ঘর থেকে বের না হয়, এবং জরুরি প্রয়োজনে বের হলেও তারা যেন কমপক্ষে 3 ফিট দূরত্বটা রক্ষা করেন, মাস্ক ব্যবহার করেন, কাফ এটিকেট যেটা আছে এগুলো মেনটেন করে চলেন। কিন্তু আমরা মানুষের কাছ থেকে যতটুকু রেসপন্স আশা করেছিলাম, কিন্তু আসলে আমরা কিন্তু সত্যিকার অর্থে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন, আমরা এই মুহূর্তে কিন্তু আসলে সন্তোষজনক ভাবে কিন্তু এটা লক্ষ্য করছি না। আমরা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবাই মিলে আমরা আসলে চেষ্টা করছি
কিন্তু এটা সত্যি যে আমরা মানুষের মধ্যে যে লেভেলের সচেতনতা থাকা উচিত ছিল, এবং লকডাউনের যে মূল উদ্দেশ্যটা, এটা মানুষ আসলে একটা বড় অংশ সম্ভবত আমরা এটা লক্ষ্য করছি না। এই হলো বর্তমান অবস্থা। জি, ডাক্তার আবু হানিফ, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে। যে বিষয়টি আসলে মাঠ পর্যায়ের কথা নিশ্চয়ই আপনি শুনছিলেন, এবং কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে বড় ফসল ওঠানোর সময়, এবং এখনও সেই চ্যালেঞ্জটি রয়েছে যে স্বাস্থ্যবিধি এবং এই বিষয়গুলো মেনে ফসল ঘরে তোলা, এবং মধু মাসের সময় এই যে আম এবং অন্যান্য ফলের বাজারজাতকরণের বিষয়টি, সব কিছুতেই আসলে একটি বড় চ্যালেঞ্জ মাঠ পর্যায়ে কৃষক এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে, এবং আমরা জানি সেই চ্যালেঞ্জ নিয়ে আপনারা কাজ করছেন। তো সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা বলছেন যে কৃষিতে যারা কর্মরত, সেটি আপনিও বলেছেন যে তারাও ফ্রন্টলাইন যোদ্ধা এই করোনা ভাইরাসের মহামারীর সময়ে। তো এই ফ্রন্টলাইন যোদ্ধাদের আপনাদের কি কেউ সংক্রমিত হয়েছে কিনা করোনা ভাইরাসে? আমি যেটি জানি যে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তিনি ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে কি আরও কেউ আক্রান্ত হয়েছেন, কিংবা কতজন আক্রান্ত হয়েছেন সেটি যদি একটু জানাতেন আমাদের। না, আমাদের মাঠ পর্যায়ের কোনো কর্মী আমরা এখনো জানি না যে আক্রান্ত হয়েছে কিনা। আমাদের কাছে সেরকম কোনো রিপোর্ট নাই। আপনি বলেছেন যে ডিজি, আমাদের ডিজি আক্রান্ত হয়েছিল, উনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। ইনশাল্লাহ বেশ ভালোর দিকে, আশা করি যে উনি আজকে ওনার অবস্থা বেশ ভালো। আমি ওনার স্ত্রীর সাথে কথা বলেছি, বলেছে যে আশানুরূপ উন্নতি হয়েছে তার, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আর কথাগুলো ভালো হচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। আপনি কি কৃষি পণ্যের বাজারজাতকরণের কথা? যে আমি বলছিলাম যে এই যে ফ্রন্টলাইন যোদ্ধা যারা কৃষিতে কর্মরত রয়েছেন তাদের সুরক্ষার ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কি ব্যবস্থা নিয়েছে? সেটি সবার জন্যই যেটা প্রযোজ্য, তবুও যারা মাঠে যায়, কৃষকের সাথে কথা বলতে হয়, বিভিন্ন বিষয়ে কাজ করতে হয়, তাদেরকে আমরা বলেছি যে মাস্ক পরা, তারপরে তাতে গ্লোভস পরা, এবং সোশ্যাল ডিস্টেন্স, এটা মেইন। প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নাই। যতটা সম্ভব টেলিফোনে অ্যাপস এর মাধ্যমে, আমাদের যাদের সাথে অ্যাপস এর যোগাযোগ রয়েছে সেগুলোর মাধ্যমে তথ্যগুলো দেওয়া, এবং কৃষককেও সাবধান করা তারা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। সেটার জন্য আমরা খুবই এবং মন্ত্রণালয়ে আমাদেরকে কাজ করতে হয়। আপনি জানেন যে কৃষি একটা খুবই স্পর্শকাতর একটা অর্থনীতির সেক্টর। যেমন একটা বিল্ডিং, আপনি এখন করোনা হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি 6 মাস পরে করব, আমি 3 মাস পরে কাজ শুরু করবো, আপাতত স্থগিত রাখলাম। একটা শিল্প কারখানা করতেছেন, কনস্ট্রাকশনের কাজ আচ্ছা পিছিয়ে দিলেন, আপনি মেশিনটা 50 দিন বা 20 দিন পরে বসাবেন। কিন্তু কৃষি এমন একটা বিষয়, এটা মৌসুম ভিত্তিক। যেমন আমন, এই জুলাই মাসে আপনাকে অগাস্টের 15 থেকে লেটেস্ট মানে 30 তারিখের মধ্যে আপনার প্ল্যান্টেশন শেষ করতে হবে, এটা লাগানো শেষ করতে হবে, রোয়া। যেমন আউশ, এইটাই সময়। এই আপনি যার 15 দিন পরে যান, আউশ আর হবে না, আউশ আপনি করতে পারবেন না। গ্রীষ্মকালীন সবজি যেগুলো গ্রীষ্মকালে হয় সেটা এখনই করতে হবে। পাট, এটাই পাটের সিজন, আমরা সবসময় পাট একটা সিজনে করে থাকি। তো এই আর কি, এই জন্য আমাদের কর্মীদেরকে কাজ করতে হয়। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও প্রায় প্রতিদিনই তাদেরকে অফিসে যেতে হচ্ছে। এই যে মাঠ পর্যায়ে বীজ পৌঁছানো, মাঠ পর্যায়ে প্রণোদনা যেগুলো আমরা দেই, সার, অন্যান্য কীটনাশক বা ঋণ, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে একদম আপডেটেড থাকতে হয় আর কি। কাজে ঝুঁকি আমাদের কর্মীদের রয়েছে, তারপরেও ইনশাল্লাহ তারা মাঠে থেকে কৃষকের পাশে থেকে কাজ করছে, তাদেরকে বিভিন্ন উপদেশ দিচ্ছে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে, কিভাবে যত্ন করতে হবে যাতে তারা একটা ভালো ফলন পায়। তো এখন যুক্তরাষ্ট্রের ডাক্তার রেজাউল হকের কাছে যেতে চাই। প্রথমেই তার সাথে কথা বলেছিলাম, আসলে তিনি বাংলাদেশের এই অবস্থাকে কিভাবে দেখছেন। তো আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই যে
যেই মেডিসিনগুলো এখন ব্যবহার হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে কিংবা সারা বিশ্বেই ওষুধ নিয়ে আসলে এক ধরনের গবেষণা চলছে এবং বাংলাদেশেও আমরা জানি যে রেমডেসিভির আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে একটি ওষুধ কোম্পানি। যুক্তরাষ্ট্রেও সেই ওষুধটি নিয়ে গবেষণা হচ্ছে এবং সেইখানকার ওষুধের বর্তমান যে অবস্থা, কি কি ওষুধ ব্যবহার হচ্ছে এবং গবেষণা সর্বশেষ তথ্য যদি আমাদেরকে একটু জানান। জি, ধন্যবাদ। আমরা যেটা করছি, আমি যেটা প্রাইমারি কেয়ারের সাথে যুক্ত আছি, আমরা যেটা করছি, আমরা পেশেন্টদেরকে আমরা বেস করতেছি সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক। আমাদের অনেক পেশেন্টই বর্তমানে কেউ আছে সিমটোম্যাটিক, কেউ আছে অ্যাসিমটোম্যাটিক। The asymptomatic patient, they are very risky, they can spread virus to the others. So আমরা যেটা করতেছি প্রাইমারি কেয়ারে আমরা এজিথ্রোমাইসিন, আমরা সিমটোম্যাটিক যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছি। যদি কোনো পেশেন্টের ফিভার থাকে বা মাসেল পেইন বা হেডেক, এই সিমটম থাকলে আমরা দিচ্ছি ট্যানো বা অ্যাসিটামিনোফেন, যেটা বাংলাদেশে প্যারাসিটামল। পেশেন্টের যদি কাফ থাকতেছে, ড্রাই কাফ, সেক্ষেত্রে আমরা কাফ সিরাপ, রোবিটাসিন, টাসিন এসব দিচ্ছি আমরা। সাথে যদি থ্রোট থাকে, থ্রোট পেন, আমরা এজিথ্রোমাইসিন প্রেসক্রাইব করতেছি পেশেন্টকে। আমরা শুরুর দিকে হাইড্রোক্সিক্লোরোকুইনও প্রেসক্রাইব করেছিলাম, কিন্তু এটা অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এই সব পেশেন্ট যদি হাইড্রোক্সিক্লোরোকুইন বা রেমডেসিভির দেওয়া যাবে না। যারা অ্যাসিমটোমেটিক পেশেন্ট, যেমন আমি একটা জিনিস শেয়ার করতে চাই। 3-4 দিন আগে আমাদের এক পেশেন্ট ফোন দিল, সে হসপিটালে ডেলিভারির জন্য গিয়েছিল ডে বিফোর। তার কোনো সিমটম ছিল না, হসপিটালে যাওয়ার পরে যখন টেস্ট করলো তার কোভিড পজিটিভ আসলো, তার একদিন পরে ডেলিভারি হলো। এবং তার হাজবেন্ড এক্সপোজ, তার হাজবেন্ডকে বলা হলো যে কোভিড টেস্ট করার জন্য। যেহেতু সে হসপিটালে অ্যাডমিট ছিল না, সে আমাদেরকে ফোন দিল যে না, আমরা কোভিড টেস্ট করার জন্য তাকে আমরা করলাম, আমরা অর্ডার দিলাম, এবং সেও কোভিড টেস্ট করলো, করার পর তারও পজিটিভ আসলো। তো দেখা যাচ্ছে যে এরকম অনেকেই আছে যাদের মধ্যে ভাইরাসটা আছে, বাট তারা জানেও না তারা যে এফেক্টেড, এবং তারা খুবই রিস্কি তারা। তো অনেক পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে বাসায়, সিমটোমেটিক যারা পেশেন্ট তারা 1 উইক 2 উইকের মধ্যে সুস্থ হয়ে যাবে। ম্যাক্সিমাম মাইল্ড টু মডারেট, আমরা যেন 3টা কেস আমরা ভাগ করছি, মাইল্ড টু মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল। আর যে সিভিয়ার ক্রিটিক্যাল পেশেন্ট হসপিটালে, আপনার রেমডেসিভিরের কথা বলছেন, তো রেমডেসিভির আমরা এই ড্রাগটা, এটা শুধুমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে যারা আইসিইউতে আছে বা ভেন্টিলেটর, তাদের এটা ভালো কাজ করতেছে রেমডেসিভিরটা। হ্যাঁ, হাইড্রোক্সিক্লোরোকুইনও শুরু দিকে ইউজ করেছিল, বা এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু। তো রেমডেসিভির এখন নতুন আপনার প্লাজমা থেরাপিটা খুবই এফেক্টিভ। বাংলাদেশেও শুরু হয়েছে, আমি শুনেছি 2-3টা। যে বাংলাদেশে ইতিমধ্যেই প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে, এখনো প্রয়োগ হয়নি, সেটি দ্রুতই হবে। জি, ডাক্তার রেজাউল হক, আমি এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। আমি একটু যেতে চাই আবু হানিফ আপনার কাছে। আসলে আপনারা কি ধরনের ওষুধ কোভিড-19 রোগীদের ক্ষেত্রে ব্যবহার করছেন? আপনাকে আবারও ধন্যবাদ। আমি আবারও ডক্টর রেজার কথা থেকে এখানে কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত ওষুধপত্রের কথাবার্তা শুনছি, রেমডেসিভির থেকে শুরু করে হাইড্রোক্সিক্লোরোকুইন ইত্যাদি ইত্যাদি যে ওষুধপত্র, এগুলোর আসলে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে যে ইফেক্টিভনেস নিয়ে কিন্তু যে সমস্ত আউটপুট গুলো আছে, এগুলো কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কাজে এগুলো নিয়ে আমরা ওষুধ আমাদের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইনও আছে। আমরা রুটিনলি যে কাজগুলো করছি এখানে, যে আমাদের কিন্তু অধিকাংশ পেশেন্ট গুলো কিন্তু আসলে নো সিমটম, অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ড সিমটম নিয়ে আসে। তো এদের মধ্যে কিন্তু চিকিৎসাটা কিন্তু আসলে সিমটোমেটিক যার যে সমস্যাটুকু আছে তার সেটুকু আমরা সমস্যা দেব। তার আসলে মূলত যেটা দরকার মেন্টাল সাপোর্ট যেটা দরকার। এই যে আপনার কোভিড-19 নিয়ে যে জেনারেল একটা আতঙ্ক তৈরি হয়ে আছে, এই আতঙ্ক থেকে মানুষকে যদি আমরা একটু ভালো রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের যে এটা নিয়ে যে সোশ্যাল একটা সমস্যা তৈরি হয়েছে, এটা অনেকটা কমে যাবে। আমরা মূলত চিকিৎসা দিচ্ছি, সেটা হলো যদি তার ছোট অথবা জ্বরটা যদি একটু প্রলংড হয়, সাথে আমরা অ্যাজিথ্রোমাইসিনটা ইউজ করি। এছাড়া ওই প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিনিক, কিছু কিছু ক্ষেত্রে আমরা মন্টেলুকাস্ট এই জাতীয় কিছু ওষুধপত্র ইউজ করছি। কিন্তু স্পেসিফিক্যালি যে সমস্ত ওষুধপত্র নিয়ে বিশ্বব্যাপী কথাবার্তা বলা হচ্ছে, আমরা কিন্তু আসলে আমাদের হাতে এই ওষুধগুলো নাই, আমরা কিন্তু এই মুহূর্তে এটা প্রয়োজন বোধ করছি না। আসলে চিকিৎসাটা হলো তাকে মেন্টাল সাপোর্ট এবং সিমটোম্যাটিক চিকিৎসা। আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আবারও আসবো। আমি একটু যেতে চাই মাননীয় কৃষিমন্ত্রীর কাছে। মাননীয় কৃষিমন্ত্রী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
জি জি জি, এবং আলোচনাগুলো শুনছিলেন আসলে এই কোভিড-19 এই সংকটের সময়ে নানা ধরনের গবেষণা, ভ্যাকসিন, ওষুধ নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। তো সেই বিষয়গুলোর সাথে যে খাদ্য সংকটের বিষয়টি, সেটিও কিন্তু খুব গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে, দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট, এবং সেই গুরুত্বের বিবেচনায় আজকে আপনার সাথে এই আলোচনা। এবং সেই আলোচনায় যে বিষয়টি আপনি শুরু থেকে বলছিলেন যে বাংলাদেশ এই ক্ষেত্রে খুব ভালো অবস্থায় আছে, যদিও আমফান গতকালকে আঘাত এনে কিছুটা ক্ষয়ক্ষতি করেছে, তবে সেটি খুব বেশি নয়, সেটিও আপনি উল্লেখ করেছেন। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এখন মধু মাস, যদিও এটি মধুর সময় নয় আমাদের জন্য, কিন্তু এই মধু মাসে যে ফল বাজারে আসার কথা এবং সেই ফল থেকে মানুষের যে পুষ্টি কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার যে অর্জন করার বিষয়টি, সেটি কিন্তু গুরুত্বের সাথেই পুষ্টিবিদরা এবং অন্যান্যরা বলছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সবজি বাজারজাতকরণে একটি বড় ধরনের সংকট তৈরি হয়েছিল এবং সবজি চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফল চাষিদের ক্ষেত্রে আপনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, ইতিমধ্যে সেটি জানিয়েছেনও, কিন্তু বর্তমান অবস্থাটি কি, আসলে কতটুকু আপনারা সহযোগিতা পাচ্ছেন সবার কাছ থেকে? আমার আজকের এই আলোচনায় দুজন অভিজ্ঞ ডাক্তারকে আপনারা সম্পৃক্ত করেছেন। আমাদের যে মূল যে এখন সংগ্রাম যে লড়াই আমাদের চলছে কোভিড-19 বিরুদ্ধে সারা পৃথিবীতে মানব জাতি যে সংগ্রামে রত হয়েছে, আমরা এটাতে মুক্ত হতে চাই। ওনারা ওষুধের দিকগুলো বলেছেন। আমাদের এলাকাতেও আমরা জনপ্রতিনিধি হিসেবে জানি কিছু কিছু রোগী তারা আক্রান্ত হয়েছে, পজিটিভ টেস্ট এসেছে, কিন্তু সিমটম গুলো খুবই কম, অ্যাসিম্পটোমেটিক। তো সেই হিসাবে অনেক রোগীরা এমনিতেও ভালো হয়ে যাচ্ছে, আর চিকিৎসা যেটা ছোট দেওয়ার সেটা দিচ্ছে। আমি মনে করি যে ওনারা যে কথাগুলো বলেছেন আমাদের বাস্তব অভিজ্ঞতাও ঠিক তেমনটি, বিশেষ করে আমাদের সিভিল সার্জন মহোদয় যেটা বলেছেন। আর সবসময় প্রথম থেকেই আমাদেরকে বলা হচ্ছে যে মানুষের রোগ জীবাণুর এটার প্রতিরোধক ক্ষমতাটা যাদের বেশি তারা ভালো থাকবে, যাদের রেজিস্ট্যান্স বেশি, ইমিউনিটি বেশি, এই জিনিসগুলো আলোচনায় আসছে। এবং আপনারা জানেন যে ইমিউনিটি বৃদ্ধির জন্য, রেজিস্ট্যান্স বৃদ্ধির জন্য পুষ্টি জাতীয় খাবার খাওয়া দরকার। তারপরে বারবার বলা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি মানে লেবু জাতীয়, লেমন জুস, অরেঞ্জ জুস, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ব্যাপারেও আমরা অনেক বলেছি। প্রথম দিকে শাকসবজি, ফলমূল এগুলো নিয়ে চাষির অনেক সমস্যা হয়েছে। ওয়াটারমেলন, তরমুজ তারা আবার বাজারজাত করতে পারে নাই। পরে আমরা সহযোগিতা করেছি। সরকার একটা বিশেষ পদক্ষেপ নিয়েছে যে কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে না, তারা যাতে নির্বিঘ্নে চলতে পারে। তারপরে আপনি জানেন যে আমরা কয়েকদিন আগে প্রায় 90 জন আমাদের এই আম, লিচু এবং বিভিন্ন ফলমূল, শাকসবজি বাজারজাতকরণের সাথে জড়িত সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি, যারা বিক্রেতা, আম বাগানের মালিক, তারপরে আড়তদার, ফড়িয়া, তারপরে গ্রাহক, সবাইকে নিয়েই আমরা একটা আলোচনা করেছি। সেই আলোচনাতেও আমাদের কাছে অনেক তথ্য এসেছে এবং অনেক সাজেশন, সেই সুপারিশ অনুযায়ী আমরা আগাচ্ছি। কিন্তু দুঃখজনক ভাবে কালকে সাতক্ষীরার ডিসি, সাতক্ষীরা কৃষি কর্মকর্তা, সাতক্ষীরার প্রফেসর রুহুল আমিন, যিনি সাবেক মন্ত্রী, উনিও আমাদের এই আলোচনায় ছিলেন। কিন্তু সেখানে 60-70 ভাগ আমের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলেছি, ত্রাণ মন্ত্রীর সাথে কথা বলেছি, আমার সচিবকেও নির্দেশ দিয়েছি যে এই আমগুলো কাঁচা থাকলেও ম্যাচিউর স্টেজে আছে, 2-3 দিনের মধ্যেই পাকবে। এই আমগুলো কিনে ত্রাণ হিসাবে আমরা গরিব মানুষের মধ্যে বিতরণ করতে পারি কিনা। এতে করে দুটি লাভ হবে। আম গাছ থেকে ঝরে পড়ে গেছে ঘূর্ণিঝড়ে, তারা আমটা কিছু মূল্য হলেও তারা পাবে। দ্বিতীয়ত গরিব মানুষ খেতে পারলে তাদের ইমিউনিটি বা রেজিস্ট্যান্স, প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই ধরনের আমাদের প্রস্তুতি যেমন এই আম নিয়ে আছে। আর সবজি এবং আম সারা দেশের যেটা, সেটা বাজারজাতকরণের জন্য আমরা আগামী শনিবার আইসিটি মন্ত্রণালয় তারা 100টা পোর্টাল করে একটা সিঙ্গেল থেকে আমরা অ্যাপের মাধ্যমে যারা গ্রাহক, সুপার স্টোর, বিভিন্ন আড়তদার, তাদের সাথে বিভিন্ন মোকামের, যেমন যশোরে কিংবা রাজশাহী, যেমন রাজশাহীর আম বিক্রির মোকাম কোথায়, নওগাঁয় আম বিক্রির মোকাম কোথায়, সেই মোকামগুলোর সাথে আইসিটির মাধ্যমে আমরা যোগাযোগ করিয়ে দিব।
এবং বলবো যে আমার এলাকায় এত আম আছে, আপনি ইচ্ছা করলে নিতে পারেন, এই ধরনের দাম। তারা তখন নিজেরা দাম টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে দাম ঠিক করবে, এবং এই আম যাতে নিতে পারে তার জন্য আমরা এমনকি ডাক বিভাগকে পর্যন্ত আমরা বলেছি যে তাদের গাড়ি বসে আছে, তারা যদি আমাদের গাড়িগুলো দেয় এই সময় আমরা ব্যবহার করতে চাই। বিআরটিসি ট্রেনের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যে ট্রেনের বগি 2-3টা আমের জন্য রক্ষিত থাকবে, এবং যদি হিমাগার সহ দেওয়া যায় সেটা তো ভালো, না দিলেও অন্তত বগিগুলোতে যেন ফ্যান থাকে, যাতে খুব গরম না হয়ে যায়, আমগুলো তাড়াতাড়ি পেকে না যায়। এই ধরনের নানান পদক্ষেপ আমরা নিচ্ছি, বিশেষ করে হাই ভ্যালু ক্রপ, অর্থকরী ফসল যেগুলো শাকসবজি এবং এই ফল, এটার ব্যাপারে আমাদের, এবং এটা পেরিশেবল, হাইলি পেরিশেবল আম, খুব তাড়াতাড়ি পচে যায়। কাজে সকল দিক বিবেচনায় নিয়ে আমাদের যারা বিশেষজ্ঞ আছে, কৃষি কর্মকর্তা এবং প্রশাসনকে আমরা সম্পৃক্ত করেছি, ডিসি, তারপরে আপনার এসপি, তারাও আমাদেরকে সহযোগিতা করছে গাড়ি ভাড়া করে দেওয়ার ব্যাপারে। যে হাওড়ে যেমন আমরা করেছিলাম, ঠিক আমের বেলায়ও আমরা এরকম কত উদ্যোগ নিয়েছি, জানি না কতটা সফল হতে পারবো, তবে আমাদের মাঠ পর্যায়ে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং কৃষি কর্মকর্তারা তারা মিটিং করছে, আলোচনা করছে, এবং যত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এই বিষয়ে আরেকটু আপনার সাথে ট্রাক মালিক সমিতি, ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন তাদের সাথে আলাপ করছে যে কিভাবে এগুলো, আমি এই বিষয়ে একটু যুক্ত করতে চাই। আসে ঢাকায়, কিন্তু ট্রাকগুলো খালি যেতে হয়, এর জন্য ট্রাকের ভাড়া বেড়ে গেছে। সেজন্য আমরা অনুরোধ করেছি যে যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু সেতুর টুলটাকে কমানো যায় কিনা, অন্যান্য সেতুর টুল কমানো যায় কিনা, তো সেটাও আমরা একটা প্রস্তাব দিয়েছি। আশা করি যে আমরা এইগুলো বাজারজাতকরণে সহজ করতে পারবো, নির্বিঘ্ন করতে পারবো। এবং এখন যখন তরমুজ প্রথম দিকে বিক্রি করতে পারে নাই, পরে গিয়ে তরমুজে ভালো দাম পেয়েছে, এই মুহূর্তে ধানের ভালো দাম পাচ্ছে চাষিরা, শাকসবজি মোটামুটি বিক্রি হচ্ছে। জি, মাননীয় কৃষিমন্ত্রী, একটি বিষয় যে আইসিটির কথা বলছিলেন, যে আইসিটি থেকে এক শপ নামে একটি অনলাইন অ্যাপ চালু করা হচ্ছে, যে অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাইনি। পুষ্টি জাতীয় খাবার যেটা, সেটির ব্যাপারেও আমাদের সবিশেষ গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। পোল্ট্রি ফার্মগুলো, একদম মুরগির খামারগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, দুধের খামারগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে, মৎস্য খামারগুলো মৎস্য বিক্রি করতে পারছে না, এবং তাদেরও সমস্যা হচ্ছে। এই প্রেক্ষিতে সবগুলো নিয়েই আমরা কাজ করছি। যে মাননীয় কৃষিমন্ত্রী, আমি একটু আরেকটু যুক্ত করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছিলেন 5,000 কোটি টাকার প্রণোদনা কৃষি খাতের জন্য, সেই প্রণোদনার কত টাকা কোন খাতে পাবে সেটি কি আপনারা নির্ধারণ করেছেন? কৃষি খাত, শস্য খাত, মৎস্য খাত, পোল্ট্রি খাত? সেটা নির্ধারণ করা হয়েছে। এই 5,000 কোটি টাকার বেশিরভাগ ইয়েতে যাবে, কৃষি খাতে, এই কৃষি খাতের মৎস্য খামার এবং এতে যাবে। কৃষি খাতে একটা ঋণ দেওয়া হয় 14,500 কোটি টাকা, সেটার আপনার সুদের হার হলো 4 ভাগ। এটা আগে 9 ভাগ ছিল। এই 14,500 কোটি টাকা 4% সুদ দাও, তাহলে 19,500 কোটি টাকার প্রণোদনা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুল চাষি, এই যে আমের বাগানের মালিক, আমের ক্ষতি হলো সাতক্ষীরা এবং রাজশাহীর বাগা, পটিয়া, তারপর চারঘাট, এই সমস্ত এলাকায় আমরা চাষিদেরকে চিহ্নিত করব, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, এই আম বাগানকে পুনর্জীবিত করতে পারে, তার জন্য আমরা সহযোগ করব। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যেতে চাই, আমাদের দুজন ডাক্তার রয়েছেন। আমার আরেকটি কর্মসূচি আছে মাননীয় মন্ত্রী, আমি নিশ্চয়ই জানি আপনি 4টার সময় একটি প্রেস ব্রিফিং রয়েছে, আমপানের ক্ষয়ক্ষতির বিষয়ে আপনি সর্বশেষ তথ্য জানাবেন। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং মূল্যবান আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। পরে আবারও কোনো আলোচনায় আপনার সাথে যুক্ত হব। এনটিভির কলা কুশলী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। এবং জি, আপনাকেও ধন্যবাদ, ঈদ মোবারক। আপনিও নিশ্চয়ই সুস্থ থাকবেন এবং এই কৃষি খাতের সেবা করে যাবেন। মানব জাতিকে রক্ষা করতে। জি, ধন্যবাদ আপনাকে। জি, ডাক্তার রেজাউল হক, আপনার কাছে একটু যেতে চাই, যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম ওষুধের কথা নিয়ে, এখন একটু আলোচনায় আসতে চাই ভ্যাকসিন নিয়ে। আমরা জানি যে মডার্না তারা ভ্যাকসিনের ইতিমধ্যে মানুষের উপর ট্রায়াল শুরু করেছে। সেই মডার্নার ভ্যাকসিনটি আসলে কোন পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্রে আসলে কতগুলো ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে গবেষণা চলছে?
জি, এটার ব্যাপারে আমি একটু আপনাকে অ্যাড করতে চাই। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বেসড একটা ভ্যাকসিন নির্মাণকারী প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করতেছে। একটা ভ্যাকসিন তৈরির ৩টা ফেজ লাগে। ওরা ফেজ 1 ট্রায়াল হয়ে গেছে, ফেজ 2 চলতেছে, আর ফেজ 3 টা সামারে হবে। তো একটা ভ্যাকসিন এস্টাবলিশ হতে মোটামুটি ১ থেকে ১.৫ বছর লেগে যাবে জনগণের কাছে পৌঁছার জন্য। এখন কতটা ভ্যাকসিনটা কতটা সাকসেসফুল হবে সেটা আসলে পরে বোঝা যাবে। কারণ এই যে ভাইরাসটা, এটা আরএনএ ভাইরাস, এটা তার স্ট্রেন চেঞ্জ করতেছে, যে এটা চেঞ্জ করতেছে। তো এটা নিয়ে এখনো গবেষণা চলছে। তো এই ভাইরাসটা ব্যক্তিগত একটা নতুন একটা ভাইরাস এটা। কারণ দেখেন আপনারা প্রতি বছর ফ্লু ভ্যাকসিন, তো ফ্লু ভ্যাকসিন প্রতি বছর স্ট্রেন এটা চেঞ্জ করা হয়, তার ভ্যাকসিন এই করা। ধারণা করা হচ্ছে যে আপনার এই কোভিড এর এটা ভ্যাকসিনটাও সেম ফ্লুর মতনই এটা হবে। জি তো বেসিক্যালি যেটা আমি সিভিল সার্জন মহোদয় ওনার সাথে আমি একমত প্রকাশ করতেছি। তো যতগুলো মেডিসিন আছে এগুলো সকল হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে। তো স্টাবলিশ কোন অ্যাকচুয়ালি মেডিসিন বা স্টাবলিশ ট্রিটমেন্ট যতদিন মতো ভ্যাকসিন অ্যাভেলেবেল না হবে ততদিন মতো এই ভাইরাসের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট বা স্টাবলিশ আসলে এই করা বলা যাচ্ছে না ওভাবে। তবে মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমি এটা করতেছি, সমর্থন করতেছি। উনি যেটা বললো যে কিছু ভাইটামিন যেগুলো ইমিউনিটি বুস্টার, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, মাল্টিভিটামিন, এগুলো আমরা প্রত্যেকটা পেশেন্টকে আমরা প্রেসক্রাইব করতেছি এখানে, যারা কোভিড থাকুক বা সিমটোমেটিক বা অ্যাসিমটোমেটিক করোনা। কারণ এগুলো হচ্ছে এখন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা সবচেয়ে বেশি দরকার এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার জন্য। রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বডিতে তৈরি করা, যার ইমিউনিটি সিস্টেম যতটা স্ট্রং সে ততটাই সেরা ওই সিমটম গুলো তাড়াতাড়ি তার হচ্ছে, সে রিলিফ হচ্ছে। তো সেই জন্য আমাদের ইমিউনিটি বুস্টার করা উচিত, এইসব মেডিসিন গুলো খাওয়া উচিত, ভিটামিন সি, ভিটামিন ডি, মাল্টিভিটামিন, জিঙ্ক। তো আমি অ্যাডভাইস করবো যে বাংলাদেশের সবাই যদি এই ভিটামিন গুলো খেতে পারে, তার ইমিউনিটি বুস্টার, ইমিউনিটি সিস্টেম একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আর যেটা আসলে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। জি ডাক্তার রেজাউল হক, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। আমি একটু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু ডাক্তার এবিএম আবু হানিফের কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনি ডাক্তার রেজাউল হকের পরামর্শগুলো শুনছিলেন এবং আপনারাও নিশ্চয়ই মানুষদেরকে ঠিক একই পরামর্শ দিচ্ছেন সোশ্যাল ডিস্টেন্সিং এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা চিকিৎসার বিষয়গুলো নিয়ে। তো সবগুলোই কতটুকু সম্ভব হচ্ছে সেটি এই কিছুক্ষণ আগে আপনিও বলছেন যে জনগণের কাছ থেকে সেই ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন না। আর যে হারে এখন সংক্রমণ বাড়ছে তাতে আপনারা কি আশঙ্কা করছেন, কি হতে পারে? আপনাকে আবারও বলি, আমরা আমাদের ভালো এবং মন্দ দুটো এক্সপেরিয়েন্সই কিন্তু আমাদের মাঝে রয়েছে। আর আরেকটা জিনিস আপনার এই অনুষ্ঠান মাধ্যমে দেশবাসীকেও আমরা একটু জানাতে চাই যে আমরা চাই বা না চাই, এটা অনাহত অতিথির মতো এই করোনা ভাইরাস কিছুদিন আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। সুতরাং আমাদের মানসিক অবস্থা এবং সমস্ত চিন্তা ভাবনা কিন্তু এভাবেই তৈরি করতে হবে যে আমরা করোনাকে সাথে নিয়ে চলছি। এটা যদি করতে চাই আমাদের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলোর সাথে অবশ্যই আমাদের যে আচরণগত পরিবর্তনগুলো এগুলো চেঞ্জ করতে হবে। আর আমাদের শরীরের যে রোগ প্রতিরোধের কথা যেগুলো আমরা বলছি, শরীরের যে অ্যান্টিবডি এগুলো কিন্তু আসলে প্রোটিন। সুতরাং আমাদের শরীরের অ্যান্টিবডি গুলো বাড়াতে হলে কিন্তু ইমিউন সিস্টেমটাকে বুস্টিং করতে হলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের আমিষ খেতে হবে। এবং একই সাথে যেরকম ডাক্তার রেজা বললেন যে বিভিন্ন ধরনের ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে সমস্ত ভিটামিন গুলো এগুলো আমাদেরকে খেতে হবে। আমাদেরকে মূল যে কাজটার দিকে আমাদের যেতে হবে সেটা হলো যে যেভাবে আমাদের দেশে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশটা কিন্তু সোশিও ইকোনমিক কন্ডিশন বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে একেবারে ভিন্ন। এটা একটা ছোট দেশে কিন্তু প্রচুর লোক বসবাস করছে, মানুষের ঘনত্ব কিন্তু এখানে অনেক বেশি। আর এই ভাইরাস যেটা, এটা সংক্রমণের প্রবণতা যেখানে মানুষের ঘনত্ব বেশি সেখানে কিন্তু ভাইরাসটা ছড়াবেও বেশি। আমাদের কি করতে হবে? আমাদের যেটা করণীয় সেটা হলো কি ভাইরাস যেন আমাকে খুঁজে না পায়। তো ভাইরাসের আয়ত্তের বাইরে আমাকে থাকতে হবে। আর সেটাই হলো মূল কথা, সেটা হলো যে আমাদের কি এই যে আমাদের ঘরে অবস্থান করতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে হবে, আমাদের স্বাস্থ্য বিধিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের গাইবান্ধা জেলাতে কিন্তু আমরা একটা ছোট্ট জেলা হলেও আমরা এই অংশটুকু আমরা প্রশাসন, পুলিশ সবাইকে সাথে নিয়ে আমাদের সমাজের অন্য সবাইকে সাথে নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত একটা সহনীয় পর্যায়ে আছি। কিন্তু যদি সাধারণ মানুষ যদি সচেতন না হয়, আমরা চেষ্টা করছি এই সচেতনতা লেভেলটাকে বাড়ানোর জন্য, বোঝানো এবং কিছু ক্ষেত্রে আইনের প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো আমরা করছি। আশা করি মানুষ সচেতন হবে। আর একই সাথে
একটু আগে আপনি কিন্তু এই অনুষ্ঠানের অংশে ডক্টর রাজ্জাক স্যার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আপনিও বলেছেন যে এই ভাইরাসের কিন্তু জিনোমিক সিকোয়েন্স যেটা এটা কিন্তু বিভিন্ন জনে ইতিমধ্যে এক্সপ্লোর করে ফেলেছেন। এই এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা আশা করি যে এটার ইফেক্টিভ যে মেডিকেশন এটাও যেরকম বের করা সহজ হবে, একই সাথে প্রিভেনশনের জন্য আমাদের যে ভ্যাকসিন যেটা এটাকে বের করা হয়তো একটু সহজ হবে। কিন্তু আমাদের মূল জিনিস কিন্তু বুঝতে হবে আমাদের এই করোনা ভাইরাসের ক্ষেত্রে মেডিকেল ইন্টারভেনশনের চেয়ে নন মেডিকেল ইন্টারভেনশনটা এখানে খুব জরুরি। আর এই নন মেডিকেল ইন্টারভেনশন হলো সাধারণ মানুষের এই সামগ্রিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ। যদি আমরা নিজেরা এই স্বাস্থ্য বিধিগুলো যথাযথভাবে মেনে চলি, বিশ্বব্যাপী এই ভাইরাস সংক্রমণের একটাই স্বীকৃত উপায়, সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং এবং নিজস্ব স্বাস্থ্য ডাক্তার বিধিগুলো আবু মেনে চলা। হানিফ, আপনার মূল্যবান এই পরামর্শগুলোর জন্য ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডাক্তার রেজাউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার সচেতনতাই কিন্তু পারে এই করোনা ভাইরাস প্রতিরোধে এই দেশ এবং মানুষকে আরও সহায়তা করতে, এবং সেই সচেতনতা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অন্যরাও বেঁচে যেতে পারে। আর বিশ্বব্যাপী যে খাদ্য সংকটের কথা বলা হচ্ছিল, সেই সংকট থেকে যে বাংলাদেশ অনেকটা ভালো অবস্থায় রয়েছে সেটি কিন্তু আজকের আলোচনা আমাদের কৃষিমন্ত্রী জানিয়েছেন, এবং তারা সেই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট রয়েছেন। তো আশা করি আপনারা সেই বিষয়গুলো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন আগামী দিনে, যাতে সংক্রমণ আরও কমের দিকে যায় এবং বাংলাদেশের মানুষ এই করোনা ভাইরাসকে সফলভাবে মোকাবেলা করতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের এই করোনা ভাইরাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন ইমেল করে covid19@ntbvidio.com এই ঠিকানায়। আর অনুষ্ঠানটি যদি পুনরায় দেখতে চান তাহলে ভিজিট করুন আমাদের অনলাইন www.ntbvidio.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।